আশা করি আপনারা সকলে ভালো আছেন। আবারও একটা নতুন নৈসর্গিক সৌন্দর্য দেখার জন্য স্বাগত। আমি প্রদীপ, আমি থাকবো আপনাদের এই ভিডিও জুড়ে। দেখাবো রাঙামাটি জেলার নৈসর্গিক সৌন্দর্যের পর্যটন স্থানগুলো। তো গাইস, সাথে থাকুন, উপভোগ করুন এই রাঙামাটি জেলার সৌন্দর্য, মন ছেয়ে যাওয়ার কিছু গল্পে। আমাদের এই ভ্রমণ গল্প শুরু হয় চট্টগ্রামের অক্সিজেন মোড় পাহাড়িকা বাস সার্ভিসের মাধ্যমে। বাংলাদেশের যে কোনো স্থান হতে রাঙামাটি বাস যোগে বা অন্য কোনো প্রাইভেট ট্রান্সপোর্টে এখানে আসতে পারবেন। তো গাইস, আজকের এই ভ্রমণ গল্পে থাকবে সম্পূর্ণ গাইডলাইন। চট্টগ্রাম অক্সিজেন মোড় হতে রাঙামাটির ভাড়া 170 টাকা। তো গাইস, আমরা পাহাড়ি পথ পেয়ে এগিয়ে যাচ্ছি আমাদের নৈসর্গিক সৌন্দর্য দেখার পথযাত্রায়। আপনাদের সকলের প্রতি একটি অনুরোধ থাকবে, পথযাত্রায় কোনো আর্মি ক্যাম্প বা সেনাবাহিনী ক্যাম্প এরিয়াতে কোনো ধরনের ভিডিও বা ফটোগ্রাফির চেষ্টা করবেন না, কারণ নিরাপত্তার স্বার্থে ডিফেন্স এগুলো সমর্থন করে না। তাতে করে আপনি পড়তে পারেন বেশ কোনো বিড়ম্বনার শিকার। তাই কোনো ধরনের ভিডিও চিত্র বা ফটোগ্রাফি করবেন না ক্যাম্প এরিয়াগুলোতে, এবং পর্যটন স্থানগুলোতে কোনো ধরনের ময়লা, চিপস বা যে কোনো ধরনের বটল কোথাও ফেলবেন না। তাতে করে পরিবেশের ক্ষতি এবং সৌন্দর্য নষ্ট হবে। Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry. আমরা চলে আসলাম আমাদের ভ্রমণ গল্পের গন্তব্যে, রাঙামাটির রিজার্ভ বাজার। প্রথমে রুম বুকিং করে নেবেন, তারপর বোট ভাড়া করতে চলে যাবেন। আজকের সকালটা অনেক সুন্দর এবং আমরা চলে এসেছি নৈসর্গিক সৌন্দর্যের জেলা রাঙামাটিতে। বাংলাদেশের বৃহত্তম জেলা হচ্ছে রাঙামাটি এবং কম ঘনবসতি সম্পন্ন। তাহলে চলুন দেখি রাঙামাটি শহরের বেশ কিছু সৌন্দর্য। Call me out if you think I'm never sleeping. Maybe I can turn it around. Oh yeah. Baby, if you want us, you know time is on our side. Things are gonna haunt us, we'll just have to put aside. Now right here, if you just need to cry. রিজার্ভ বাজার থেকে আমরা এখন এসে পড়লাম বোট ক্যাম্পে, যেখান থেকে বোট ভাড়া করা যায়। এখানে বিভিন্ন সাইজের বোট পাওয়া যায়, ছোট, বড় এবং মাঝারি। যদি 2-3 জন হয়ে থাকেন সেক্ষেত্রে ছোট, এবং 8 জন বা 6 জনের গ্রুপ হয়ে থাকলে মাঝারি, এবং 20 জনের উপরে হলে আপনারা বড় বোট নিতে পারেন। দামগুলো খুবই রিজনেবল, 2500, 2000 এবং 6000, 8000-এ পাওয়া যেয়ে থাকে। রাঙামাটির সর্বোচ্চ সৌন্দর্য দেখতে এই একটি বোটের মাধ্যমে সব স্থানে ভ্রমণ করতে পারবেন।
প্রকৃতির রং কেমন আমরা জানি না, কিন্তু প্রকৃতির রং মনে হয় সবুজ। প্রকৃতি খুবই আপন রূপে সেজেছে সৃষ্টির এক অপরূপ সৌন্দর্যে। শুরু করলাম আমাদের আজকের এই ভ্রমণ গল্প। ভেসে থাকা এই ঘরগুলো হচ্ছে পাহাড়িদের ভাসমান বসবাসস্থল। তার সামনেই রয়েছে পাহাড়িদের বাজার। ঘুরে আসতে পারেন সময় যদি আপনার হাতে থেকে থাকে। পাহাড়ি লেক, ছোট ছোট পাহাড় এবং পাহাড়িদের ছোট ঘর, এই অপরূপ সৌন্দর্য শিল্পীর আঁকা এক অচেনা এক চিত্র। খুবই মনোমুগ্ধকর ছিল আমাদের এই ভ্রমণ গল্প। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the আমাদের ট্যুরের প্রথম স্পটে চলে আসলাম। স্পটটি রাঙামাটি পার্ক। এই পার্কটি বিশেষত শিশুদের জন্য তৈরি করা হয়েছে। এখানে শিশুদের জন্য শিক্ষণীয় অনেক কিছু ভাস্কর্য তৈরি করা হয়েছে এবং আমরা নদীপথ দিয়ে এই পার্কে প্রবেশ করলাম এবং এটি প্রবেশ গেট রয়েছে। এখানে প্রবেশ মূল্য 40 টাকা এবং 0 থেকে 3 বছর বয়স পর্যন্ত শিশুদের কোনো ধরনের টিকিটের প্রয়োজন হয় না। এই পার্কে রয়েছে প্যাডেল বোট এবং বেশ কিছু খেলাধুলা। চলুন দেখি এই পার্কে কি রয়েছে। এই পার্কের ভিউ পয়েন্ট থেকে কাপ্তাই লেকটি অনেক সুন্দর ন্যাচারাল দেখা যায়। রাঙ্গামাটি জেলাটি প্রকৃতিগতভাবেই অনেক বেশি সুন্দর এবং রাঙ্গামাটির যে রং তার বৈশিষ্ট্য ধরে রাখতে এই পার্কে বিভিন্ন রঙে রাঙিয়ে তোলা হয়েছে। তৈরি করা হয়েছে কৃত্রিম ঝর্ণা এবং বেশ কিছু গ্রামীণ চিত্র। গ্রামের নারীরা পানি নিয়ে তাদের নির্দিষ্ট গন্তব্য ফিরে যায়, ঠিক তারই আদলে তৈরি করা হয়েছে এই গ্রাম্য মহিলা বা নারীদের জীবনের সার্থকতা মনে হয় এখানে। অপরূপ সৌন্দর্য, আসলে স্রষ্টার সৃষ্টি কতই না সুন্দর। পৃথিবীতে যত ধন সম্পদ উপার্জন এবং
ক্ষয় ব্যয় করেও যে আরাম আনন্দ বা সুখভোগ করা যায় না, তার থেকে এই পরিবেশে এসে নিজেকে বিলিয়ে দেওয়ার মতো এক রোমাঞ্চকর অনুভবের শিকার হয়েছি আমি। খুবই সুন্দর এবং প্রকৃতি নিজেকে অনেক বেশি কাছে টেনে নিয়েছিল এই ভ্রমণ গল্পে। এটি এই পার্কের ঝুলন্ত সেতু। আপনারা ঝুলন্ত ব্রিজ এবং ঝুলন্ত সেতুকে এক করবেন না। এই ঝুলন্ত ব্রিজের মাধ্যমেই ওই পাশে রয়েছে লাভ পয়েন্ট। তো গাইস, এই পার্কের সব থেকে অবাক এবং আশ্চর্যময় বিষয় হচ্ছে লাভ পয়েন্ট বা লাভ ক্লক। চলুন সাথে থাকুন, আপনাদের দেখাবো আজকে এই লাভ পয়েন্ট বা লাভ লকের কিছু রহস্যময় গল্প। আমরা এখন চলে এসেছি লাভ লকে। বর্তমান সময়ে প্রেমিক প্রেমিকা বা লাভার্সরা বিশ্বাস করে এখানে যদি প্রেমিক এবং প্রেমিকা একসাথে এসে তারা একটি লকের নাম লেখে লক করে এই চাবিটি যদি এই লেকে ফেলে দেওয়া হয়, সেক্ষেত্রে তাদের প্রেমের সমাপ্তি মরার আগ পর্যন্ত একসাথে থাকে। এটার সত্যতা কতটুকু আমার ঠিক জানা নেই, তবে আপনারা দেখতে পারেন বা এই ভালোবাসার গল্পটি পড়ে দেখতে পারেন কি বিশেষত্ব রয়েছে এই লাভ লকদের। আমরা প্রথম স্পট দেখার পর আমাদের গন্তব্যে ছুটে চলেছে দ্বিতীয় স্পট। আমরা এখন অবস্থান করছি রাঙামাটির প্রথম এবং সর্বশ্রেষ্ঠ পর্যটন স্পটটি ঝুলন্ত ব্রিজ, যার কারণে নাম ঘটিয়েছিল এই রাঙামাটি। অন্যান্য সৌন্দর্যের সাথে সাথে রয়েছে রাঙামাটি ঝুলন্ত ব্রিজের এক অবিচ্ছেদ্য সৌন্দর্য, যেখানে রয়েছে নদী, ঝুলন্ত ব্রিজ, পাহাড় এবং প্রকৃতির সাজে সজ্জিত সবুজের সমারোহ। তো গাইস, আজকের ভ্রমণ কাহিনীটি অনেক বেশি মজাদার এবং ইন্টারেস্ট করে তুলতে আমি এই ভ্রমণ গল্পে রয়েছি প্রদীপ। ঝুলন্ত ব্রিজের দৈর্ঘ্য 335 ফিট এবং ঝুলন্ত ব্রিজকে বলা হয় সিম্বল অফ রাঙ্গামাটি, অর্থাৎ
এই ঝুলন্ত ব্রিজকে রাঙামাটির প্রতীক বলা হয়। সেই সাথে রাঙামাটি জেলাকে বাংলাদেশের দার্জিলিং নামেও আখ্যা দেওয়া হয়ে থাকে, কারণ একাধারে রয়েছে পাহাড়, কাপ্তাই হ্রদ এবং অপরূপ সবুজের সমারোহ। তাই এই দার্জিলিংয়ের সাথে সমতুল্য কম্পেয়ার করা হয়েছে বাংলাদেশের এই রাঙামাটি জেলাকে। Never really know what's going on. Look at me sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all the things you never show, there are the things I want to know. Secret start in your heart so slow. But if you don't wanna tell me now, বন্ধুরা, আমরা এতক্ষণ ছিলাম রাঙামাটির ঝুলন্ত ব্রিজে। এখন আমাদের গন্তব্য এই ভ্রমণের তৃতীয় স্পটে। চলুন দেখি তৃতীয় স্পটে কি রয়েছে আপনাদের জন্য বিশেষ আকর্ষণ। কর্মব্যস্ততা জীবনে মানুষের আনন্দ সুখ হারিয়ে যায়। এই সকল দিনগুলো ভালো করতে চলে আসতে পারেন রাঙামাটিতে। রাঙামাটির এই নৈসর্গিক সৌন্দর্যে আপনার ব্যস্ততা এবং জীবনের সব গ্লানি মুছে যাবে গ্যারান্টি। আমি এসেছিলাম আমার অবসর সময়গুলো সুন্দরভাবে অতিবাহিত করতে, আর এই রাঙামাটি জেলা আমাকে তার বুকে টেনে নিয়েছিল এবং আমি এই মুহূর্তগুলো কিভাবে কাটিয়েছিলাম আমার অজান্তেই চলে গিয়েছিল সেই 12 থেকে 13 ঘন্টা। এইভাবে আমি নিজের অবসাদ মনকে শান্ত করেছিলাম এই রাঙামাটিতে এসে। আমার মনের যতগুলো ইচ্ছে ছিল তার মধ্যে ছিল এটি যে আমি রাঙামাটি গিয়ে এই প্রকৃতি পরিবেশের সাথে নিজেকে বিলীন করিয়ে দিব এবং জীবনের গ্লানিগুলো ধুয়ে মুছে এখানেই ছেড়ে চলে গেলাম এবং আবার ফিরে গিয়েছিলাম সেই আমার পার্মানেন্ট গন্তব্যে। তো গাইস, আপনার মন এবং বেদনাঘাত দিনগুলো অতিক্রম করতে আসতে পারেন রাঙামাটিতে। আমরা এখন আসলাম এই ট্যুরের তৃতীয় ট্যুর স্পটে। এটি হচ্ছে স্বর্ণ মন্দির এবং পাহাড়িদের বাজার। এখান থেকে তাদের নিজেদের বানানো বেশ কিছু কাপড় কিনে নিতে পারেন। এগুলোর কোয়ালিটি খুবই ভালো হয়ে থাকে এবং পাহাড়ি আনারস এবং ফলমূল অবশ্যই খেয়ে দেখবেন। এগুলো অত্যন্ত ন্যাচারাল এবং কোনো ধরনের ফরমালিন ছাড়াই এগুলো উৎপাদন করা। আমার এই ভ্রমণে বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করেছিলাম এবং এখানের যে সকল ফলমূল পাওয়া যায় খুবই সুলভ মূল্যে এবং অর্গানিক। তো আপনারা অবশ্যই এখান থেকে কিছু না কিছু ক্রয় করবেন যাতে করে তাদেরও আর্থিক লাভবান হয়, সেই সাথে আপনার ব্যক্তিগতভাবে কিছু স্মৃতি তৈরি করলেন। তো এই বাজারের পরে রয়েছে একটি স্বর্ণ বৌদ্ধ মন্দির, সেখানে নিয়ে যাব আপনাদের। চলুন দেখি এই পাহাড়ি বাজার এবং স্বর্ণ মন্দিরটি।
কেমন লাগে সেটি অবশ্যই আপনারা কমেন্টস বক্সে শেয়ার করবেন। স্বর্ণ মন্দিরে যেতে পথ আছে দুটি, একটি পাহাড়ি এবং একটি সমতল। পাহাড়ে রথ বেয়ে গেলে আপনার সময় লাগবে 1 ঘন্টা এবং সমতল বেয়ে গেলে আপনার সময় অতিক্রম হবে মাত্র 10 মিনিট। তো আমরা সমুদ্রের পাশ দিয়েই চলে আসলাম, অর্থাৎ লেকের পাশ দিয়েই চলে আসলাম এই স্বর্ণ মন্দিরে। এই স্বর্ণ মন্দিরগুলো বিশেষত হচ্ছে এইগুলো কাঠ দিয়ে তৈরি করা হয়ে থাকে। আপনাদের হয়তোবা জানা থেকে থাকতেও পারে, যারা জানেন না তাদের জন্য এই বিষয়টি বলা হয়েছে। এবং উপরে কালার করা হয়েছে গোল্ডেন কালার। পাহাড়ের উপত্যকায় গড়ে ওঠা এই স্বর্ণ মন্দিরগুলো দূর হতে অনেক সুন্দর, এগুলো দেখা যায়। পাশে রয়েছে একটি বৌদ্ধ শ্রমণ অর্থাৎ পূজারীদের একটি কক্ষ। এখানে বেশ কিছু খাবারের আয়োজন করার বস্তু এবং তার পাশে রয়েছে মূর্তিগুলো। আমার ঠিক স্পষ্ট ধারণা নেই যে এই মূর্তিগুলো কিসের এবং কাদের বা কারাই এই মূর্তিগুলোতে অবস্থানরত রয়েছে। আপনাদের যদি জানা থেকে থাকে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে। একটি সুবিশাল হল প্রস্তুত করা হয়েছে। এখানে হয়তো বা বৌদ্ধদের কোনো অনুষ্ঠান বা কোনো একটি পার্বণ উদযাপন করা হয়ে থাকে। আমরা আদিবাসী বাজার এবং স্বর্ণ বৌদ্ধবিহার হতে বের হয়ে আমাদের গন্তব্য এখন চতুর্থ স্পটে। চলুন, আপনাদের জন্য অপেক্ষা করছে চতুর্থ স্পটটি। আমরা এখন পাহাড়ি আদিবাসী গ্রামে চলে এসেছি। আপনাদের দেখাবো আদিবাসী পাহাড়ি গ্রামগুলোতে কি থাকে। হয়তোবা সময় স্বল্পতার জন্য পরিপূর্ণভাবে আপনাদের এই গ্রামটি দেখাতে পারবো না, তবু চেষ্টা করব কতটুকু দেখানো যায় আপনাদের জন্য। পাহাড়ি কাপড়গুলো তারা নিজেরাই বুনে থাকে এবং খুবই স্বল্প দামে অল্প লাভে তারা এই কাপড়গুলো, চাদরগুলো এবং বিভিন্ন পাহাড়ি পোশাকগুলো তারা বিক্রি করে থাকে। এই আদিবাসী পাহাড়ি গ্রামের
1.5 ঘন্টা অতিক্রম করে পাহাড়ের উপরে উঠলে সেখানেও রয়েছে একটি সুবিশাল স্বর্ণ মন্দির। এখন আমরা আমাদের সর্বশেষ 5 নম্বর পর্যটন স্থানে যাচ্ছি। চলুন দেখি 5 নম্বর পর্যটন স্থানে কি রয়েছে। পাশে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি পাহাড়, লেয়ারগুলো দেখা যাচ্ছে। আদিম ঐতিহ্য এবং ইতিহাস দেখলে বোঝা যায় এই স্ট্রাকচারগুলোর সম্পর্কে বেশ কিছু বর্ণনা আপনারা পেয়ে যাবেন। খুবই সুন্দর দেখা যাচ্ছিল এই স্তরগুলো পাহাড়ের। আমরা এখন চলে আসলাম বারকুল পাহাড়ি ঝর্ণাতে। এখন শীতকাল হওয়ায় ঝর্ণার পানি সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে, তাই এই সৌন্দর্যটা আপনাদের উপভোগ করাতে পারলাম না। হয়তোবা কোনো এক সময় আবার আপনাদের সামনে নিয়ে আসবো এই পাহাড়ি ঝর্ণা দেখতে। তো গাইস, আজকের এই ভিডিওর সর্বশেষ এই পর্যটন স্থান সহ পুরোপুরো ভ্রমণটি কেমন লাগলো তা আপনারা অবশ্যই জানাবেন। আর আজকের এই ভিডিও গাইস এখানেই সমাপ্ত করব। তার আগে আপনাদের মতামত এবং উৎসাহতা জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবো। আজকের এই ভ্রমণ কাহিনী এখনই শেষ করছি। আবারও দেখা হবে পার্বত্য অঞ্চলগুলোর সিরিজ ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ।